ভাবুন তো, একদিন ক্লাসের শিক্ষক হঠাৎ সবার সামনে দাঁড়িয়ে শান্ত গলায় বললেন, আজ সকালে তিনি এই ক্লাসেরই 2 জন ছাত্রের খাবারে HIV সংক্রমিত রক্ত মিশিয়ে দিয়েছেন। কি হবে তারপর? কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো ক্লাসে নেমে আসবে এক চরম আতঙ্ক। কিন্তু এটাই এই গল্পের সবচেয়ে ভয়ঙ্কর সত্য ছিল না। এই ঘোষণার পেছনে লুকিয়েছিল একজন মায়ের এমন এক নিখুঁত প্রতিশোধের গল্প, যা শুনলে শেষ পর্যন্ত আপনি নিজেই দ্বিধায় পড়ে যাবেন, কে আসলে অপরাধী আর কে নির্দোষ। আজ আমরা এক্সপ্লেইন করতে যাচ্ছি 2010 সালের 5 জুন মুক্তি পাওয়া জাপানিজ সাইকোলজিক্যাল ড্রামা থ্রিলার মুভি কনফেশনস। পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ পুরো গল্প জুড়ে রয়েছে এমন টান টান রোমাঞ্চ যা আপনাকে জাস্ট হতবম্ব করে দেবে। আর হ্যাঁ, এসেন্স অফ মুভিজে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। গল্প শুরু হয় জাপানের একটি হাই স্কুলের ক্লাসরুমে। বাইরে থেকে দেখতে সব কিছুই একেবারে স্বাভাবিক। ক্লাসের সবাই স্কুল থেকে দেওয়া দুধ পান করছে, কেউ গল্পে ব্যস্ত, কেউ হাসাহাসি করছে। তবে একটা বিষয় সবার মধ্যেই মিল ছিল, এই ক্লাসের কারো পড়াশোনায় কোনো আগ্রহ নেই। কারণ এই পিরিয়ডের শিক্ষিকা মিস ইউকোকে প্রায় কেউই পছন্দ করে না। শিক্ষার্থীদের ক্লাসে তার ক্লাস মানেই ছিল চরম বিরক্তিকর একটা সময়। কিন্তু সেদিনের ক্লাসটা অন্য দিনের মতো ছিল না। হঠাৎই ইউকো অত্যন্ত শান্ত গলায় ঘোষণা করে, এই মাসের শেষেই আমি স্কুলটা ছেড়ে চলে যাচ্ছি। কথাটা শেষ হতেই পুরো ক্লাসে যেন আনন্দের ঢেউ বয়ে যায়। তারা মনে মনে উদযাপন করতে শুরু করে। অবশেষে তাদের সবচেয়ে অপছন্দের মানুষটি বিদায় নিচ্ছে। কিন্তু ইউকোর মুখে কোনো অভিমান বা রাগ ছিল না, বরং সে অদ্ভুত রকমের শান্ত। ইউকো বোর্ডে গিয়ে বড় বড় অক্ষরে একটি শব্দ লেখে, লাইফ, জীবন। এরপর ক্লাসের দিকে তাকিয়ে বলে, আজ আমি তোমাদের জীবন সম্পর্কে কিছু কথা বলতে চাই। ইউকো ধীরে ধীরে বলতে শুরু করে, তোমরা কি ডক্টর সাকুরা মিয়াকে চিনো? গত বছর তিনি জানতে পারেন যে তার হাতে আর মাত্র কয়েক মাস সময় রয়েছে। ঠিক তখনই ক্লাসের 2 জন ছাত্র চুপচাপ ওঠে ক্লাসরুমের বাইরে চলে যায়। কিন্তু ইউকো যেন এসব কিছুই খেয়াল করছে না। সে নিজের গল্পই চালিয়ে যায়। তোমরা সবাই জানো আমি একজন সিঙ্গেল মাদার। আমি মোনামির বাবাকে বিয়ে করতে চেয়েছিলাম। তিনিও একজন শিক্ষক ছিলেন। কিন্তু আমাদের বিয়ের আগেই আমি গর্ভবতী হয়ে পড়ি। আর ঠিক তখনই তিনি জানতে পারেন যে তিনি HIV ভাইরাসে আক্রান্ত। এই একটি বাক্য যেন পুরো শোরগোল হওয়া ক্লাসকে এক মুহূর্তেই নিস্তব্ধ করে দেয়। অনেকের মনেই প্রশ্ন জাগে, তাহলে ইউকো নিজেও এইডসে আক্রান্ত? কিন্তু সেই প্রশ্নের উত্তর না দিয়ে ইউকো বলতে থাকে, মোনামির বাবা চাননি আমাদের বিয়ে হোক। তিনি চেয়েছিলেন আমাদের মেয়েটা যেন সুস্থভাবে বড় হয়ে ওঠে। মোনামির জন্মের পর তিনি দূর থেকে তাকে দেখে সন্তুষ্ট থাকতেন। নিজের মেয়েকে তিনি কোনো দিনও কোলে নেননি, একবারের জন্য স্পর্শও করেননি। কথাগুলো বলার সময় ইউকোর চোখে এক ফোঁটা জলও দেখা গেল না। কিন্তু তার কণ্ঠের ভারী সুর বলে দিচ্ছিল এই স্মৃতিগুলো এখনও তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। ইউকো আবার বলতে শুরু করে, মোনামিকে আমি আমার সমস্ত ভালোবাসা দিয়ে বড় করেছি। 1 বছর বয়স হওয়ার পর তাকে ডে কেয়ারে রেখে আমি চাকরিতে যোগ দিই। আমাদের প্রতিবেশী মিসেস তাকেনাকার মুখ নামের একটি পোষা কুকুর ছিল। মোনামি কুকুরটিকে ভীষণ ভালোবাসত, প্রতিদিন নিজের হাতে তাকে খাবার খাওয়াতো। ইউকো এবার ক্লাসের এক ছাত্র নাওকির দিকে সরাসরি তাকায়। সে বলে, একদিন মোনামি আমার কাছে শুধু একটি বানি ডিজাইনের পার্স চেয়েছিল, কিন্তু তখন আমার কাছে সেটি কিনে দেওয়ার মতো টাকা ছিল না। নাওকি, সেদিন তুমি আমাদের মার্কেটে দেখেছিলে, মনে আছে? অথচ সেটাই ছিল আমার মেয়ের জীবনের শেষ আবদার। এর কিছুদিন পর আমি মোনামিকে সুইমিং পুলে মৃত অবস্থায় খুঁজে পাই। পুলিশ বলেছিল এটা একটি দুর্ঘটনা, কারণ মোনামি মাঝে মধ্যেই একা পুলে গিয়ে কুকুরটাকে খাবার দিত। কিন্তু আজও আমি বিশ্বাস করি না ওটা কোনো দুর্ঘটনা ছিল, কারণ আমার মেয়েকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে। আমার মেয়েকে হত্যা করা হয়েছে, এই কথাটা শোনা মাত্র পুরো ক্লাস যেন এক মুহূর্তে জমে বরফ হয়ে যায়। ইউকো এবার সবার দিকে তাকিয়ে ধীরে ধীরে বলে, মোনামিকে এই ক্লাসেরই 2 জন ছাত্র হত্যা করেছে। কিছুক্ষণ আগেও যারা হাসছিল তাদের মুখে এখন চরম আতঙ্ক। ইউকো বলে, আমি জানি তোমরা ভাবছো আমি কিভাবে এত নিশ্চিত হলাম,
কারণ আমি নিজেই খুনিদের খুঁজে বের করেছি। আমি তাদের নাম বলবো না, আপাতত তাদের স্টুডেন্ট এ এবং স্টুডেন্ট বি বলেই ডাকবো। ইউকো প্রথমে স্টুডেন্ট এ এর বর্ণনা দেয়। সে বলে স্টুডেন্ট এ এই ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র, পড়াশোনায় অসাধারণ, আর নতুন নতুন জিনিস আবিষ্কার করতেও তার ভীষণ আগ্রহ। ক্লাসের কয়েকজন ছাত্র তখনই একে অপরের দিকে তাকাতে শুরু করে। তারা বুঝতে পারে ইউকো কাকে ইঙ্গিত করছে। ইউকো বলে, একদিন সে একটা পার্স নিয়ে আমার ল্যাবে এসেছিল, কিন্তু সেই পার্সের চেইনে হাত দিতেই আমি প্রচণ্ড ইলেকট্রিক শক খাই। পরে সে আমাকে জানায় কেউ যেন পার্সটা চুরি করতে না পারে সেই উদ্দেশ্যেই সেটা বানিয়েছে। এই আবিষ্কারের জন্য সে স্কুলের মিডিল ফাইনালে পুরস্কারও জিতেছে। এবার আর ক্লাসের কারো বুঝতে বাকি থাকে না যে স্টুডেন্ট এ আসলে কে। ক্লাসের ভেতরে চাপা গুঞ্জন থেকে একটা নাম ছড়িয়ে পড়ে, সোয়া। ইউকো কোনো প্রতিক্রিয়া না দেখে শান্ত গলায় বলে, মোনামির মৃত্যুর খবর আমি প্রথম সোয়াকেই জানিয়েছিলাম, কিন্তু তার চোখে কোনো অনুশোচনা ছিল না, বরং সে তখন নিজের পুরস্কার নিয়েই ব্যস্ত ছিল। তার বিশ্বাস ছিল এবার পুরো দেশ তাকে চিনবে, খবরের কাগজের প্রথম পাতায় তার আবিষ্কারের খবর ছাপা হবে। কিন্তু ভাগ্য তার জন্য অন্য কিছুই ঠিক করে রেখেছিল। সেদিন মাত্র 13 বছরের একটি মেয়ে সায়ানাইড মিশিয়ে নিজের পুরো পরিবারকে ধ্বংস করে। দেশের সব সংবাদ মাধ্যম সেই খবর নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, আর সোয়ার সব স্বপ্ন এক নিমিষেই ভেঙে যায়। এরপর ইউকো আসে স্টুডেন্ট বি এর কথায়। সে বলে সে খেলাধুলা ভীষণ পছন্দ করত, কিন্তু তার মায়ের চাপে একসময় সব ছেড়ে দিতে বাধ্য হয়। একদিন স্কুলে মারামারির কারণে তাকে পুলিশ স্টেশনেও নিয়ে যাওয়া হয়েছিল। পরে স্পোর্টস টিচার তাকে সেখান থেকে নিয়ে আসেন, কিন্তু সে অবাক হয়েছিল কারণ তার ধারণা ছিল তাকে নিতে আমি যাব। শাস্তি হিসেবে টানা 2 সপ্তাহ তাকে সুইমিং পুল পরিষ্কার করার কাজ করতে হয়েছিল। এতক্ষণ পুরো ক্লাস বুঝে গেছে স্টুডেন্ট বি আর কেউ নয়, বরঞ্চ নাওকি। নাওকি তখন মাথা নিচু করে কাঁপছিল। ইউকো এবার দুজনের দিকে তাকিয়ে বলে, একদিন সোয়া একটা প্রস্তাব নিয়ে নাওকির কাছে যায়। তারা দুজনে মিলে ঠিক করে তাদের প্রথম শিকার কে হবে, আর আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্যই তারা বেছে নেয় আমার 4 বছরের নিষ্পাপ মেয়ে মোনামিকে। তারা জানতো মোনামি প্রায়ই সুইমিং পুলের পাশে যেত। তারা এটাও জানতো যে একটা বানি ডিজাইনের পার্স সে চেয়েছিল, তাই তারা ঠিক একই রকমের একটা ইলেকট্রিক পার্স তৈরি করে মোনামিকে উপহার দেয়। মায়ের উপহার ভেবে মোনামি আনন্দের সঙ্গে পার্সটা হাতে নেয়, কিন্তু চেইনে হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই প্রবল ইলেকট্রিক শকে মোনামি মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। মোনামিকে মাটিতে পড়ে যেতে দেখে নাওকি ভয় পেয়ে যায়, কিন্তু সোয়া তখন নাওকিকে অবহেলা সুরে বলে, ও মারা গেছে, আর তুমি চাইলে সবাইকে এটা বলে দিতে পারো যে আমি এটা করেছি। এই কথা বলে সোয়া সেখান থেকে নির্বিকারভাবে চলে যায়। সোয়া চলে যাওয়ার পরে ভয়ে নাওকির পুরো শরীর কাঁপছিল। সে ভাবল সবাই যদি জানতে পারে এই ঘটনার সঙ্গে সে জড়িত, তবে তার জীবন শেষ হয়ে যাবে। তখন সে এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। সে জ্ঞান হারিয়ে পড়ে থাকা মোনামিকে টেনে নিয়ে যায় এবং সুইমিং পুলের জলে ফেলে দেয়। এখানেই ইউকো এক ভয়ঙ্কর সত্য প্রকাশ করে, যা শুনে পুরো ক্লাস স্তব্ধ হয়ে যায়। ইউকো বলে, মোনামি আসলে ইলেকট্রিক শকে মারা যায়নি, সে শুধু কিছু সময়ের জন্য অজ্ঞান হয়েছিল। নাওকি যখন তাকে সুইমিং পুলে ফেলে দেয়, তখনই জ্বলে ডুবে আমার মেয়ের মৃত্যু হয়। নাওকির মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে যায়। ইউকো এবার পুরো ক্লাসের দিকে তাকিয়ে বলে, একজন শিক্ষক হিসেবে আমার কাজ শুধু পড়ানো নয়, ছাত্রদের সঠিক পথ দেখানো। আমি চেয়েছিলাম তারা নিজেদের অপরাধ নিজেরা স্বীকার করুক, জীবনের মূল্য বুঝুক, কিন্তু যেহেতু দেশের আইন অপ্রাপ্তবয়স্ক খুনিদের বড় কোনো শাস্তি দিতে পারবে না, তাই আজ সকালে আমি সোয়া আর নাওকির দুধে ডক্টর সাকুরামিয়ার HIV সংক্রমিত রক্ত মিশিয়ে দিয়েছি। এই কথা শোনা মাত্রই পুরো ক্লাস জুড়ে চিৎকার আর বিশৃঙ্খলা শুরু হয়ে যায়। সোয়া ও নাওকি দুজনেই পুরোপুরি ভেঙে পড়ে। ইউকো শান্ত গলায় বলে, কয়েক মাস পর একটা ব্লাড টেস্ট করিয়ে নিও। এই বলে সে নিঃশব্দে ক্লাসরুম থেকে চলে যায়। শেষ হয় একজন মায়ের প্রথম ক্লাস, কিন্তু শুরু হয় এক ভয়ঙ্কর প্রতিশোধের অধ্যায়। কয়েক মাস কেটে গেছে। ইউকোর জায়গায় নতুন ক্লাস টিচার হিসেবে যোগ দেয় ওয়াদার স্যার নামের এক তরুণ শিক্ষক। সে খুব দ্রুতই শিক্ষার্থীদের প্রিয় হয়ে ওঠে, কিন্তু সে খেয়াল করে ক্লাসের এক কোণে থাকা নাওকির সিটটা প্রতিদিনই খালি থাকে। ওয়াদার জানতে পারে নাওকি মানসিকভাবে ভেঙে পড়ার কারণে স্কুলে আসা বন্ধ করে দিয়েছে। ওয়াদার স্যার হাল ছাড়ে না।
সে ক্লাসমেট মিজুকি এবং বাকিদের নিয়ে নাওকির বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং নাওকির জন্য চিঠি পাঠাতে থাকে। কিন্তু নাওকির মা জানায় নাওকি এখন মানসিকভাবে এতটাই বিপর্যস্ত যে সে কারোর সঙ্গে দেখা করতে চায় না। আসলে ইউকোর সেই ঘোষণার পর থেকেই নাওকি পাগলামি শুরু হয়েছে। সে মনে করে যে সে HIV আক্রান্ত। সে এখন কাউকে নিজেকে ছুঁতে দেয় না, এমনকি নিজের মাকেও না। যে জিনিসে হাত দেয় বারবার সেটা পরিষ্কার করে, অথচ নিজে দিনের পর দিন স্নান করে না, চুল কাটে না, নিজেকে পুরো পৃথিবী থেকে আলাদা করে ফেলেছে। অন্যদিকে স্কুলে সোয়ার অবস্থাও ভালো ছিল না। গুজব ছড়িয়ে পড়ে যে সোয়ার এইডস হয়েছে। পুরো ক্লাস তাকে এক ঘরে করে দেয়। তার উপর নির্মম বুলিং শুরু হয়। একদিন ক্লাসের কিছু উশৃঙ্খল ছাত্র সোয়াকে সাপোর্ট করার অপরাধে মিজুকিকে জোরপূর্বক সোয়াকে কিস করতে বাধ্য করে, যাতে মিজুকিরও এইডস হয়ে যায়। ইউকোর প্রতিশোধের বিষ পুরো ক্লাসে ছড়িয়ে পড়েছিল। তবে পরে সোয়া মিজুকিকে তার HIV টেস্টের নেগেটিভ রিপোর্ট দেখায় এবং বলে যে শিক্ষিকা সেদিন আসলে মিথ্যে বলেছিলেন, তাদের দুধে কোনো রক্ত মেশানো হয়নি। এরপর সোয়া ও মিজুকির সম্পর্ক আরও ঘনিষ্ঠ হতে থাকে। এদিকে নাওকির মানসিক অবস্থা দিন দিন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছিল। একদিন সে নিজের হাত কেটে ফেলে। বাড়িতে এসে সে তার মায়ের কাছে স্বীকার করে সেই মোনামিকে সুইমিং পুলে ফেলে হত্যা করেছে। এই সত্যটা শুনে নাওকির মা একেবারে স্তব্ধ হয়ে যায়। সে বুঝতে পারে তার ছেলে আর আগের মতো নেই, সে এখন খুনি। চরম হতাশায় নাওকির মা সিদ্ধান্ত নেয় সে নিজেই তার ছেলেকে বিষ খাইয়ে মেরে ফেলবে, এই নরক যন্ত্রণা থেকে চিরদিনের জন্য মুক্তি দেবে। কিন্তু মায়ের সেই চেষ্টা ব্যর্থ হয়। নাওকির মা যখন তাকে ছুরি দিয়ে আঘাত করতে যায়, নাওকি পাগল হয়ে ওঠে এবং নিজের মাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করে ফেলে। অন্যদিকে সোয়া মিজুকির কাছে নিজের জীবনের গল্প বলে। সোয়ার মা ছিলেন একজন অত্যন্ত মেধাবী বিজ্ঞানী। তিনি চাইতেনও সোয়াও যেন তার মতো জিনিয়াস হয়, কিন্তু ব্যর্থতার কারণে তার মা তাকে মারধর করতেন এবং একসময় তাকে ছেড়েও চলে যান। মায়ের মনোযোগ আকর্ষণ করার জন্যই সোয়া বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কার করত, ব্লগে পশুর উপর অত্যাচারের ভিডিও দিত এবং শেষ পর্যন্ত একটি বড়সড় হত্যাকাণ্ড ঘটানোর পরিকল্পনা করে নাওকিকে ব্যবহার করেছিল। গল্পের এই পর্যায়ে মিজুকি যখন সোয়াকে বলে যে সে এখনও তার মায়ের অ্যাটেনশন পাওয়ার জন্য অবসেসড হয়ে আছে, তখন সোয়া প্রচণ্ড রেগে যায় এবং একটি হাতুড়ি দিয়ে আঘাত করে মিজুকিকে নির্মমভাবে হত্যা করে। এরপর সে মিজুকির বডি টুকরো টুকরো করে ফ্রিজে লুকিয়ে রাখে। মিজুকিকে হত্যার পর সোয়া তার মায়ের নামে একটি ভুয়া ইমেল পায় যে তার মা তার সাথে দেখা করতে চান, কিন্তু ইউনিভার্সিটিতে গিয়ে সে মায়ের সামনে দাঁড়ানোর সাহস পায় না, কারণ সে তখনও বড় এমন কিছুই করতে পারেনি যা দিয়ে পুরো দেশ তাকে চিনবে। তাই সে সিদ্ধান্ত নেয় পরের দিন স্কুলের বড় ইভেন্টে সে একটা বোমা বিস্ফোরণ ঘটাবে, যাতে তার মা তাকে নোটিস করতে বাধ্য হন। পরের দিন স্কুলের অডিটোরিয়ামে দাঁড়িয়ে সোয়া যখন তার মেকি চমৎকার বক্তব্য শেষ করে এবং পকেট থেকে ফোন বের করে বোমাটি ব্লাস্ট করার জন্য কল দেয়, তখন কিছুই ঘটে না। ঠিক তখনই সোয়ার ফোনে একটি কল আসে। অপর প্রান্ত থেকে মিস ইউকো শান্ত গলায় বলে, তোমার বোমাটি ব্লাস্ট হয়নি সোয়া, কারণ ওটা আমার কাছে আছে। আর শোনো, ওই ইমেলটি তোমার মা নয়, আমিই পাঠিয়েছিলাম। ইউকো আরও বলে সে আসলে সোয়ার তৈরি করা সেই শক্তিশালী বোমাটি সোয়ার মায়ের ইউনিভার্সিটির ল্যাবে সেট করে এসেছে। সোয়া যখনই স্কুলে বোমাটি ফাটানোর জন্য ফোনে ক্লিক করেছে, সেই বোমাটি সরাসরি ব্লাস্ট হয়েছে তার নিজের মায়ের ল্যাবে। ইউকো ঠান্ডা গলায় বলে, আইন তোমাকে অপ্রাপ্ত বয়স্ক হিসেবে ক্ষমা করে দিলেও আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। দুর্ভাগ্যবশত তোমার মায়ের মৃত্যু যে বোমা বিস্ফোরণে হয়েছে, সেই বোমার বাটনটি কিন্তু তুমি নিজেই টিপেছ। এই নির্মম সত্যটি শোনার পর সোয়া পাগলের মতো চিৎকার করে কাঁদতে শুরু করে। মাকে ইমপ্রেস করার জন্য যে আবিষ্কার সে তৈরি করেছিল, আজ সেটাই তার মায়ের মৃত্যুর কারণ হলো। সবশেষে ইউকো সোয়ার সামনে এসে দাঁড়িয়ে বলে, এটাই ছিল আমার আসল প্রতিশোধ, আর এখন থেকেই শুরু হলো তোমার এই নরকের জীবন। এই অপরাধবোধ থেকে তুমি আর কোনো দিন বের হতে পারবে না। সবশেষে এই গল্পে আসলে কেউই জয়ী হয়নি। একজন মা তার একমাত্র সন্তানকে হারিয়েছেন, আরেকজন মা বেঁচে থেকেও প্রতিদিন সন্তানের খুনি হওয়ার যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন। দুজন কিশোর যাদের সামনে পুরো ভবিষ্যৎ পড়েছিল, তারা নিজেদের হাতেই তা ধ্বংস করে ফেলেছে। আর ইউকো, সে তার প্রতিশোধ নিয়েছে ঠিকই, কিন্তু তার হারিয়ে যাওয়া ছোট্ট মোনামিকে কি সে আর কোনোদিন ফিরে পাবে?
হয়তো এই কারণেই কনফেশনস শুধু একটি সাধারণ প্রতিশোধের গল্প নয়, এটি এমন একটি ট্র্যাজেডি যেখানে প্রতিটি ভুল সিদ্ধান্ত এবং প্রতিটি প্রতিশোধ শেষ পর্যন্ত শুধু এক অন্তহীন শূন্যতার জন্ম দেয়। মুভিটি কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী কোনো টান এক্সপ্লেনেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।